আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। দীর্ঘ কয়েকদিন পর, বিশেষ করে ঈদুল আজহার পর আবার আমরা একত্রিত হয়েছি আমাদের আজকের ক্লাসে। ডিএইচএমএস তৃতীয় বর্ষে প্র্যাকটিস অফ মেডিসিনের নিয়ে আমরা আলোচনা করছি। তো তৃতীয় বর্ষে প্র্যাকটিস অফ মেডিসিনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ এবং নেফ্রোটিক সিনড্রোম। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আমরা এই বিষয়ের উপরেই আজকের আলোচনা। আমরা আর অপেক্ষা না করে স্লাইডে যাই। স্লাইডে গিয়ে যদি কথা বলি তা আমার মনে হয় যে সহজ হবে, সুবিধা হবে। আচ্ছা, তো আমরা স্লাইডে চলে আসছি। তো নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ, এই বিষয়টা আলোচনার পূর্বেই আমাদের আসলে কিডনি কি, কিডনির কাজ কি এবং এর সাথে সম্পৃক্ত অ্যানাটমি বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আর সেজন্যই আমরা প্রাথমিকভাবে জেনে নেই, তারপরে আমরা অ্যাকিউট নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ সম্পর্কে জানব। কিডনি বাংলা হচ্ছে বৃক্ক। এই যে আমাদের সামনে যে ডায়াগ্রাম আছে বা যে ছবিটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? ছবিটি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখা গেলে আমার বলতে সুবিধা হয়, আমি বলে যাচ্ছি। যদি দেখা না যায় তাহলে আসলে বলাটা মুশকিল। আমরা দুই পাশে, একটা ডান পাশে এবং বাম পাশে দুটো কিডনি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে আমাদের হাতের বাম পাশে যে কিডনিটা আছে এটা সেশন করা বা কাটা, আর আমাদের হাতের ডান পাশে যে কিডনিটা আছে এই কিডনিটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যে কিডনি থাকে সেই কিডনি, এবং সেখান থেকে এই দুটো পাইপের মতো নেমে এসেছে যেটাকে বলা হয় ইউরেটার, এবং এসে একটা স্থানে মিলিত হয়েছে এবং খোলা জায়গা যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেখানে এসে ইউরিন জমা হয় এবং এর নিচে সর্বশেষ যেই রাস্তা দিয়ে ইউরিন পাস হয় বা বের হয়ে আসে সেটা হচ্ছে ইউরেথ্রা। তো আমরা তাহলে জানলাম যে কিডনির মূল স্ট্রাকচার বা গঠন। কিডনি হচ্ছে এক ধরনের ছাঁকন যন্ত্র, বা আমাদের দেহের যত অপ্রয়োজনীয় তরল পদার্থ আছে এটা ছেঁকে বের করে দেওয়ার একটা সর্বোত্তম একটা ফিল্টার মেশিন। তো এর পাশে আমরা আরো দেখতে পাচ্ছি লাল এবং নীল রঙের দুটো অংশ। একটা হচ্ছে আর্টারি, আরেকটা ভেইন। একটা হচ্ছে রেনাল আর্টারি, আরেকটা হচ্ছে রেনাল ভেইন। যে রেনাল আর্টারি এবং রেনাল ভেইন কিডনির সাথে সংযুক্ত রয়েছে। আসলে কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল। তো এই জন্যেই এই দুটো আর্টারি এবং ভেইনকে রেনাল আর্টারি এবং রেনাল ভেইন বলা হয়। লাল রঙের যেটা রয়েছে এটা হচ্ছে রেনাল আর্টারি এবং
নীল রঙের যেটা রয়েছে এটা রেনাল ভেন। রক্ত আমাদের দেহের সমস্ত রক্তের মাধ্যমে তরল পদার্থগুলো শোষিত হয়ে এই কিডনিতে আসে। কিডনিতে আসার পর অপ্রয়োজনীয় অংশগুলো এখানে কিডনিতে ফিল্টার হয়, ফিল্টার হয়ে সেটা ইউরিন রূপে বের হয়ে যায়, ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়ে পরে বের হয়ে যায়। আর প্রয়োজনীয় উপাদানগুলো আবার রক্তে ফিরে যায়। তো এখানে এই যেই অংশগুলো আর্টারি আছে এবং ভেইন আছে, এই ভেইনের মাধ্যমে আপনার এখানে আসে এবং ফিরে যাওয়ার কাজটা করে আর্টারি এবং ভেইনের মাধ্যমে। তো এটা গেল আমাদের কিডনির অবস্থা। তো একটু ম্যাডাম আপনি যদি বলতেন যে এখানে কি কি আছে আমাদেরকে একটু বলেন তো, একটু ছবিটা দেখে বলেন কি কি অর্গান আছে এখানে মানে আমাদের দেহে। কিডনি আছে, কিডনি থেকে হ্যাঁ, ইউরেটার আসছে, তারপর হ্যাঁ, ব্লাডার আছে, তারপর ইউরেথ্রা আছে, জি, জি, আর আর্টারি ভেন এবং এই রেনাল ভেন এবং রেনাল আর্টারি আছে। জি। রেনাল আর্টারি এবং রেনাল ভেন। রেনাল বলা হয় এই জন্যই যেহেতু কিডনির আরেকটা নাম, কিডনির সাথে। হ্যাঁ, রেনাল, এই জন্যে ওর নামের সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছে রেনাল আর্টারি এবং রেনাল ভেন। যেটা লাল রঙের এটা হচ্ছে রেনাল আর্টারি, আর যেটা আপনার নীল রঙের এটা হচ্ছে রেনাল ভেন। তাহলে আমরা জেনে নিলাম বা বুঝতে পারলাম যে কিডনি আপনার ইউরিনারি সিস্টেমে কি কি থাকে। দুটো কিডনি থাকে, ইউরেটার থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, আর ইউরেথ্রা। এই অর্গানগুলি মিলেই কি হয়? কিডনি। আচ্ছা, এবার আসা যাক নেফ্রন। নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে কিডনির স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আপনার এই কিডনির গঠন এবং কাজের একক। এখানে যে কিডনি আছে প্রত্যেকটা কিডনিতে প্রায় 10 লক্ষের মতো নেফ্রন আছে। এই নেফ্রনগুলো কি? এই নেফ্রনগুলোই মূলত এক একটা ফিল্টার বা ছাঁকনি। এই নেফ্রনগুলোই আমাদের ব্লাড থেকে যে অপ্রয়োজনীয় অংশ এটা ছেঁকে বের করে দেয়। এই বের করে দেয়া অংশটাই হচ্ছে ইউরিন বা বাংলায় মূত্র বলি, প্রস্রাব বা মূত্র বলি। এটা হচ্ছে যে এই অপ্রয়োজনীয় যে অংশ, যে অংশটা আমাদের দেহে কাজে লাগে না, আর প্রয়োজনীয় অংশ, প্রয়োজনীয় উপাদানগুলো আবার ফিল্টার করে রক্তে ফিরিয়ে দেয়া হয়। তো এটাই হচ্ছে মূল কথা। এবার আসেন ওই নেফ্রন যে ছোট ছোট যে এই ছাঁকনি আছে, আমি পরে ছবি দেখাবো। তো ওই ছাঁকনিগুলো যদি আক্রান্ত হয়ে যায় তখন একে বলে হয় নেফ্রাইটিস বা কি কিডনির প্রদাহ। এই ছাঁকনিগুলি যখন আক্রান্ত হয়ে যাবে তখন তাকে কি বলা হবে? যে নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। তাহলে আজকের বিষয় আমরা নেফ্রাইটিস সম্পর্কে, আমি এর আগে বলেছি বা পড়িয়েছিলাম যে যে জায়গাগুলিতে আইটিস থাকে, আমাদের যদি দেহের কোনো শব্দের সাথে আইটিস থাকে আমরা বুঝে নিব যে সেই জায়গায় কি হয়েছে? প্রদাহ হয়েছে। তো এখানে নেফ্রনের সাথে আইটিস যোগ হয়ে নেফ্রাইটিস মানে কি? নেফ্রনের প্রদাহ। এটাকেই বাংলাতে বলা হয় কিডনির প্রদাহ। তাহলে নেফ্রাইটিস কাকে বলে একদম সহজভাবে বলেন তো। নেফ্রাইটিস আমরা কি জানলাম যে নেফ্রাইটিসটা কি? নেফ্রনের প্রদাহকে নেফ্রাইটিস বলে। হ্যাঁ, নেফ্রন সুন্দর। হচ্ছে কিডনির গঠন ও কাজের একক হচ্ছে নেফ্রন। হ্যাঁ, হ্যাঁ, মানে এক একটা ইসে যেমন সেল দেহের গঠন এবং কাজের একক না, তেমনি কিডনির যে গঠন এবং কাজের একক সেটা হচ্ছে নেফ্রন। এক একটা ছোট ছোট ইউনিট। এই ইউনিটগুলোই হচ্ছে যে ছাঁকনি হিসেবে ব্যবহার হয় এবং 10 লক্ষের অধিক এই ধরনের ছাঁকনি রয়েছে। এই ছাঁকনিগুলোই আমাদের রক্ত থেকে বা ব্লাড থেকে অপ্রয়োজনীয় অংশ ছেঁকে বের করে দেয়। সেটাই কি হিসেবে বের হয়? ইউরিন বা
প্রস্রাব বা মূত্র হিসেবে। আচ্ছা, তাহলে এটা দেখলাম। এরপরে এই যে এখানে ওই এটাই আছে যে মানব দেহের মধ্যে কিভাবে থাকে, একটা হচ্ছে রাইট কিডনি আর একটা লেফট কিডনি। আর কিডনির থেকে ইউরিনারি ব্লাডারে যে সংযোগটা হয় সেটা হচ্ছে ইউরেটার। আর যেখানে প্রস্রাব জমা থাকে সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আর যেই পথ দিয়ে বের হয়ে যায় এটা হচ্ছে ইউরেথ্রা। ওখানে যে ছবিটা ছিল এটাই অন্য আরেকটা ছবি। পাশাপাশি এখানে মেরুদণ্ডের কোন পাশে থাকে সেই ছবিটা এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা ছবি, এই ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আপনার যদি মাইক্রোস্কোপে দেখা যায়, মাইক্রোস্কোপের ভিতরে যে হিস্টোলজিক্যাল ছবি সেই ছবিটা হচ্ছে দেখতে এমন। এটা মাইক্রোস্কোপের ভিতরের ছবি। আচ্ছা, এবার আসা যাক, আমরা সরাসরি যদি মানে অরিজিনালি কিডনি কেটে ফেলি তাহলে কেমন দেখা যাবে। এই ছবিটা হচ্ছে অরিজিনাল কিডনি। এই যে আমরা কোরবানি ঈদে এই গরু জবাই দিয়েছি না, তো ওই সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে এরকম আপনার কিডনি আছে। বিশেষ করে বড় প্রাণীগুলার এরকম কিডনি থাকে, দুপাশে দুটো কিডনি থাকে অধিকাংশ প্রাণীর, বিশেষ করে বড় প্রাণীগুলো এরকম দেখি। আমরা বাংলায় হয়তো এটাকে গুদ্রা বলে থাকি, কিন্তু এখানে দেখেছেন এই যে এখানে কিন্তু ছবিতে যেভাবে দেখা যায়, আমি বড় করে দেখাচ্ছি কিডনিটা। এইটাই হচ্ছে এই অরিজিনালি যে কিডনি, এই কিডনির মাঝখানে এই যে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডনির মাঝখানের যে আর্টারি আছে, ভেনগুলি আছে, এখানে সেটা কালো দেখাচ্ছে। এটা স্লাইস করা বা কেটে ফেলা অবস্থায় এরকম দেখাচ্ছে। আমি পরে আবার দেখা যাবে এখানে হাইলাম আছে, তারপরে অন্যান্য যে অংশগুলো আছে সেখানে। আর কিডনির উপরে কিন্তু একটা টুপির মতো অংশ থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা থেকে কিন্তু আপনার এক ধরনের হরমোন নিঃসরণ হয়, ঠিক আছে। এই যে এখানে, আর এটা হচ্ছে কাটার উল্টা পাশে, মানে এই কাটা অংশে না, এমনি কেমন দেখায় সেই জিনিসটাই এখানে দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এর আগে দেখেছেন না? এর আগে দেখেছেন কিডনি কেমন? কিন্তু এখন একদম এরপরে মনে থাকবে না। একদম এটা বাস্তব জি স্যার, কিডনিকেই মনে ছবিতে থাকবে। নিয়ে আসা হয়েছে। অরিজিনালি কিডনিগুলা মানুষের ভিতরে বা অন্য প্রাণীর ভিতরে এরকম থাকে। অরিজিনালি যখন থাকে তখন এমন দেখায়। অরিজিনাল অংশটাই এখানে এইভাবে দেখানো হয়েছে, আর এখানে কাটা। এই যে মাঝখানে ইউরেটার আছে, কিন্তু এখানে তো একদম মানে জীবন্ত, এই জন্য ওই ছবিগুলা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে এখানে এই যে এটা হচ্ছে ইউরেটার, এদিক দিয়ে নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দুই পাশে মানে কিডনিটাকে ঠিক মাঝ বরাবর কেটে দুটো ভাগ করা হয়েছে। একটা কিডনিকে দুটো ভাগ করা হয়েছে। এই যে এটা দুইটা কিডনি না, এক কিডনি ঠিক মাঝ বরাবর কেটে দুটো ভাগ করে যে এই যে ইউরেটারের পদটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে সেটা দেখানো হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল কিডনি। আর উপরে যে ওই যে লাল মানে পিঙ্ক কালারে, এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা আমরা পরে প্রয়োজন হলে ওই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড এখানে দেখানো হয়েছে, এইটা দেখেন। এটা হচ্ছে ছবিতে যত সুন্দর করে দেখানো যায়, বোঝা যায়, বোঝানো হয়, কিন্তু অরিজিনালি আমরা যখন দেখতে যাই তখন কিন্তু ওইভাবে বোঝানো যায় না বা ওইভাবে দেখানো যায় না। এই দেখানো বা বোঝানো এটা বেশ কঠিন হয়ে যায়। এখানে দেখেছেন এই উপরে একটা টুপির মতো, এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা কিডনি। ওই লাল রঙের এটা হচ্ছে এই রেনাল আর্টারি, আর নীল রঙের এটা রেনাল ভেইন। আর নিচ দিকে যে নেমে গেছে এটা হচ্ছে ইউরেটার। আর এটা ঠিক আমাদের হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে
কাটা অবস্থায় কেমন দেখায় সেই কাটা অবস্থায় এটা দেখানো হয়েছে। আচ্ছা, আমরা তাহলে অন্য ছবিতে যাই। এইবার আমরা আরেকটু ডিপে যাচ্ছি। এই যে কাটাই ইউরেটার এবং ইউরিনারি কিডনি এবং ইউরিনারি ব্লাডার। আচ্ছা, এইবার আমরা আরো কিছু বিষয় জানবো, আরেকটু ক্ষুদ্র বিষয় জানবো। নেফ্রনটা কি? এই ছবিটা দেখলে আমরা নেফ্রন চিনতে পারবো। এখানে ছোট ছোট ক্যাপিলারি লেখা আছে না? আরেকটা হচ্ছে গ্লোমেরুলাস, এরপরে আছে বোমেন ক্যাপসুল, এখানে লেখা নেই টিবিউলস। এই এরকম ছোট ছোট অংশগুলাই হচ্ছে নেফ্রন। এই এর গঠনটাই এরকম ছোট ছোট যে গঠন আছে সেই গঠনগুলাই হচ্ছে নেফ্রনের গঠন। এখানে নেফ্রনেরই এই যে এই ছবিটাই হচ্ছে, এটা কিডনির ভিতরে এরকম অসংখ্য থাকে। আমরা এখানে এই যে ছোট ছোট ক্যাপিলারি থাকে, গ্লোমেরুলাস আছে, বোমেন ক্যাপসুল আছে, টিবিউলস আছে, টিবিউলস এগুলি মিলেই মূলত একটা নেফ্রনের স্ট্রাকচার বা গঠন। তাহলে এখানে কি কি পেলাম আমরা নেফ্রনের মধ্যে? ক্যাপিলারি, গ্লোমেরুলাস, টিউবিউল। হ্যাঁ, আচ্ছা, এটা এই ক্যাপিলারিটা কি আসলে? ক্যাপিলারিটা মানে আমি বুঝতে সহজ করার জন্য ক্যাপিলারিটা আসলে কি? ওই যে ছোট ছোট একেবারে সূক্ষ্ম রক্তনালী আছে না, সেই সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীকেই আসলে ক্যাপিলারি বলে। একেবারে মানে ওইখানে আমরা যে বলি যে এখান থেকে ছেকে হয়, এইখানে গিয়েই এই এক্সচেঞ্জটা হয়। এখানে এটাই জালিকা যে রক্তনালী একেবারে সূক্ষ্ম, মানে চুলের মতো বা চুলের চেয়ে সূক্ষ্ম যে এই রক্তনালী আছে এটাকেই বলা হয় ক্যাপিলারি। আর ওই যে ওইখানে যে একটা গ্লোমেরুলাস হচ্ছে ওই পাইপের মতো একটা অংশ, মানে তার ভিতরে এই ক্যাপিলারি গুলো আছে না, এটাকে গ্লোমেরুলাস বলে। আর টিবিউলস বলা হয় যে এই মনে করেন যে ব্লাড গুলো যাচ্ছে এবং সেখানে অপ্রয়োজনীয় অংশগুলো আবার ফিরে আসছে, ব্লাডে ফিরে প্রয়োজনীয় অংশ ফিরে আসে, অপ্রয়োজনীয় অংশ ইউরেটারে চলে যায়। এই চলে যাওয়ার যে ছোট্ট চিকন সরু নালা আছে এটাই হচ্ছে টিবিউলস। টিউব বলি না, যে কোনো একটা পাইপকে আমরা তো টিউব বলি, এই পাইপটাই হচ্ছে টিবিউলস, বা এটা মনে করেন যে ছোট পাইপ এরকম বোঝানো হয় যে টিবিউলস। আচ্ছা, এবার আসা যাক, এই যে এখানে অবশ্য কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাড এখানে সুন্দর করে ছবিটা দেয়া আছে। এবার আমরা দেখি, এই যে এটা অবশ্য অন্য, এর আগে দিয়েছিলাম যে কিডনিতে যে স্টোন হয়, এখানে দুটো জায়গায় স্টোনের ছবি দেওয়া আছে কিডনিতে। আমাদের আজকের বিষয় এটা না, তারপরে এখানে ছবি এসেছে এই জন্য বলে যে ওই কিডনি থেকে অনেক সময় ইউরেটার দিয়ে নিচে নামার সময় অনেক সময় কিডনি এই রাস্তাটা, ইউরেটারের রাস্তাটা ব্লক করে দেয়। প্রথমে রাস্তাটা মোটা হলেও নিচে যখন ইউরিনারি ব্লাডার ঢুকবে সেই জায়গাটা সরু হওয়াতে এখানে অনেক সময় ব্লকেজ তৈরি করে বা বন্ধ করে ফেলতে পারে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এটা তো বললাম যে ইউরিনারি প্রদাহ, এই প্রদাহগুলো আসলে কত প্রকার যদি শ্রেণী বিভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা প্রধানত দুই প্রকার। প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রিমিক নেফ্রাইটিস, আরেকটা হচ্ছে এটা হচ্ছে শোথ প্রধান। শোথ মানে পানি জমা বা ফুলে যাওয়া, এরকম যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোমিক নেফ্রাইটিস। আরেকটা শোথবিহীন, যেটা পানি জমে না, সেটা হচ্ছে অ্যাজোটিমিক নেফ্রাইটিস। প্রথমত এই নেফ্রাইটিস দুই প্রকার।
আবার এই যেটা পানি জমে হাইড্রেমিক নেফ্রাইটিস, এটা আবার ৩টা শ্রেণীতে বা ৩টা ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক। এখানে ৩টা ভাগে ভাগ করেছে, অনেক জায়গায় আমরা ২টো ভাগে ভাগ পাই, মানে অনেক ডিজিজে, যেমন অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট কি? তরুণ রোগ, মানে হঠাৎ করে বা নতুন করে যদি কোনো রোগ হয় তাহলে সেটাকে আমরা বলি তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজ। আবার যেটা পুরনো সেটাকে আমরা কি বলি? ক্রনিক। ক্রনিক। অ্যাকিউট এবং ক্রনিক, এই জন্যে আমরা কিন্তু এখানে ২টো ভাগ না ৩টা ভাগ করেছে, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। অর্থাৎ অ্যাকিউট একেবারে নতুন বা প্রাথমিক অবস্থায় যদি তা হয় তাহলে এটা অ্যাকিউট, এবং তার দেখা যাচ্ছে যে অ্যাকিউট থেকে আরেকটুই পুরো মানে কিন্তু পরিপূর্ণ ক্রনিক না, এটাকে সাব অ্যাকিউট হিসেবে ধরা হয়েছে এবং ক্রনিক হিসেবে ধরা হয়েছে। এবং এটার যদি কারণ তত্ত্ব ধরি যে কি কারণে হয়, তাহলে অতিরিক্ত ঠান্ডা লাগা, স্কারলেট ফিভার, তারপরে রক্ত, এক ধরনের বসন্ত আছে, রক্তস্রাবী বসন্ত, এখন সেটা খুব বেশি দেখা যায় না। এই বসন্ত থেকে হতে পারে, তারপরে হাম থেকে হতে পারে, ডিপথেরিয়া, পিত জ্বর, ম্যালেরিয়া, সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস, তারপর বিসর্প, বাত জ্বর, সেপ্টিসিমিয়া, অ্যাকিউট টিউবারকুলোসিস, সিফিলিস, কলেরা ইত্যাদি এই ধরনের রোগ থেকে এই ধরনের কিডনির প্রদাহ হতে পারে অ্যাকিউটটা। এবং এই অ্যাকিউটটায় যদি সঠিক চিকিৎসা না হয় বা কোনো কারণে দেখা যাচ্ছে যে এর মানে ট্রিটমেন্ট করে ভালো হলো না, তাহলে সেটা পরবর্তীতে ক্রনিক আকারে সাব অ্যাকিউট অবস্থায় যায় এবং পরবর্তীতে ক্রনিক আকারে এই রোগটা দেখা দেয়। এর লক্ষণ যদি আমরা দেখি যে আসলে এর মাঝে আসলে আমরা কি কি লক্ষণ পাই, যে এর তো কিছু লক্ষণ থাকবে যে কারণ নেফ্রাইটিস হয়েছে, তো আমরা কি দেখে বা কিভাবে বুঝবো যে এই রুগীটার নেফ্রাইটিস হয়েছে বা তার লক্ষণটা কি? তার মধ্যে বেশ কয়েকটি লক্ষণ থাকে। একটা হচ্ছে যে আপনার শীত শীত ভাব, কম্প, জ্বর এমন হতে পারে, কিডনির ওই পার্শ্বে ব্যথা বেদনা হতে পারে, সর্বশরীর ব্যথা বেদনা হতে পারে। এরপরে দেখা যায় মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি, এরপরে হাত পা ফুলে যাওয়া এবং অন্ডকোষের স্থানে ব্যথা হওয়া, অথবা দেখা যাচ্ছে প্রস্রাব কমে যাওয়া, অথবা প্রস্রাব এর সাথে রক্ত বের হওয়া। এই ধরনের লক্ষণগুলোই আমরা সাধারণত এই নেফ্রাইটিসে দেখতে পাই। তো অনেক সময় এই অবস্থাটা দেখা যায় গর্ভ অবস্থায় হয়, বমি বমি ভাব, তারপরে প্রস্রাব খুব কম হওয়া, ঘন হয়ে যাওয়া, প্রস্রাবে অ্যালবুমিন যাওয়া, এই ধরনের লক্ষণগুলো সাধারণত এই যে আমরা যদি দেখা যায় যে নেফ্রাইটিস দেখি, তো নেফ্রাইটিসে এই লক্ষণগুলো আমরা আসলে দেখতে পাই। তো ওই অ্যাকিউটে যেমন, সাব অ্যাকিউট আসলে তেমন কিছুই না। সাব অ্যাকিউট হচ্ছে এই একদম প্রাথমিক অবস্থার পরবর্তী অবস্থাটাই আসলে সাব অ্যাকিউট হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই আসলে এখানে ৩টা ভাগ করেছে, কিন্তু অ্যাকিউট এবং ক্রনিক এভাবে ২টো ভাগেই আসলে ভাগ করা হয়ে থাকে। তো এর যদি আরো কিছু ধরি যে কেন হয়, কি কারণে হয়, তো ওইটা এর আগে ডিজিজের কথা বললাম। ডিজিজ ছাড়াও আরো কিছু কারণে হতে পারে, যেমন এন্ডোকার্ডিটিস, এটা একটা ডিজিজ। অতিরিক্ত মদ্যপান, কেউ যদি অতিরিক্ত মদ পান করে তাহলে এমন হতে পারে। ম্যালেরিয়া, সিফিলিস, কেউ বিষাক্ত প্রচুর বিষাক্ত ওষুধ খায় তাহলে,
পানি একেবারে কম খায় তাহলে, অথবা মনে করেন যে এমন খাবার খাচ্ছে যে দূষিত খাদ্য বা এই যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা মানে বিভিন্ন ধরনের মানে খাবার বা ওষুধ যেগুলি হচ্ছে কিডনি থাকতে কিডনির বারবার মানে অতিরিক্ত প্রেসার তৈরি করতে হচ্ছে, এই ধরনের খাদ্যগুলো বা উগ্র খাদ্য, সেই খাদ্যগুলো অনেক সময় নেফ্রাইটিস তৈরি করতে পারে। ক্রনিক নেফ্রাইটিস আসলে একই মানে যদি এর কারণ ধরি তাহলে দেখা যাবে যে ওই অ্যাকিউট নেফ্রাইটিসের যে কারণ ক্রনিক নেফ্রাইটিসেরও প্রায় একই রকম কারণ, একই কারণ, কিন্তু অ্যাকিউট হচ্ছে একদম প্রাথমিক অবস্থায়, কিন্তু এটা যদি ভালো না হয়, না অপচিকিৎসা হয় বা চিকিৎসাই সঠিকভাবে হলো না, এমন অবস্থায় এটা ক্রনিকে যেতে পারে। চিকিৎসাই কেউ করায়নি, তখন অ্যাকিউট থেকে ক্রনিকে রূপ নিতে পারে। আর লক্ষণগুলো প্রায় একই রকমই। লক্ষণগুলো আসলে খুব বেশি পার্থক্য নেই। তবে কিছু, কিছু ক্ষেত্রে আছে যেমন বেদনা, অবসাদ, ক্ষুধাহীনতা, অনিদ্রা, ক্রনিক ক্ষেত্রে এই ধরনের কিছু লক্ষণ দেখা দেয়। আর মুখমণ্ডল দেখা যায় মোমের মতো ফ্যাকাশে হয়ে গেছে। আর অনেক সময় প্রস্রাবে এখানে ক্লোরাইডের পরিমাণ কমে যায়। পেরিকার্ডাইটিস, প্লুরিসি, ইউরেমিয়া, ব্রঙ্কাইটিস, তারপরে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর ইত্যাদি এই ধরনের কারণ হতে পারে। এবং ক্রনিকটার যদি বলি যে ভাবি ফল ভালো নয়, এটা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি এই রোগীকে সঠিকভাবে চিকিৎসা না দেওয়া হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, হওয়াটা সম্ভব। আচ্ছা, লক্ষণাবলী তো বলেছি যে অ্যাকিউট এবং ক্রনিকে খুব ভালো মানে খুব নেই, তবে কিছু আছে যে ক্ষুধামন্দা, দুর্বলতা, অলস্য, শিরপীড়া, মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া, আর আগের যে লক্ষণগুলি বলেছি সেটাই। এবং আরেকটা জিনিস যে সন্ধ্যা হইতে পায়ের গোড়ালি, পায়ে ব্যথা, ফুলা, রাত্রিতে ফুলা বৃদ্ধি পায় এবং সকালবেলা আবার অনেক সময় কমে যায় বা অনেক সময় বৃদ্ধি পায়। আর শোধবিহীন যে এই যে বলেছিলাম যে নেফ্রাইটিস আছে, অ্যাজিথেমিক নেফ্রাইটিস, এটা দুই প্রকারই, অ্যাকিউট এবং ক্রনিক। আচ্ছা, শোধটা কি? শোধ হচ্ছে আমাদের শরীরে যখন আমরা বলি না যে পানি জমে গেছে, ফুলে গেছে, হাত দিয়ে চেপে ধরলে দেখা যাবে সেই জায়গাটা একটু পরে গর্তের মতো হয়ে গেছে। বিশেষ করে পায়ের ও পাতার উপরে চাপ দিয়ে ধরলে যাদের শোথ হয় বা পাটা অনেক ভারী হয়, ফুলে যায়, এবং সেই জায়গায় যদি একটু চাপ দিয়ে ধরা যায়, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলে সেই জায়গাটা গর্ত হয়ে যায়। এমনি স্বাভাবিক অবস্থায় চেপে ছেড়ে দিলে সেটা সমান হয়ে যায়। আর শোথ হলে বা পানি এসে গেলে ছেড়ে দিলে গর্তটা পূরণ হতে বেশ সময় নেয়। এই অবস্থাটা তৈরি হয়। আচ্ছা, এই অ্যাকিউট যে নেফ্রাইটিস আছে, ইন্টারস্টিশিয়াল অ্যাকুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের কারণ এবং লক্ষণের কথা যদি বলি, তাহলে সেপ্টিসিমিয়া, স্ট্রেপ্টোকক্কাস, টনসিলাইটিস, ডিপথেরিয়া প্রভৃতি কারণে এটা সাধারণত হয়ে থাকে। এবং ক্রনিকের ক্ষেত্রে নেফ্রাইটিসের ক্ষেত্রেও একই রকম। তার মধ্যে মদ্যপান, সিফিলিস, সীসা দ্বারা যদি রক্ত দূষিত হয় তাহলে এই ধরনের অবস্থা হয়ে থাকে। আর লক্ষণগুলো যেমন বধিরতা, কানে শুনতে পায় না, শিরপীড়া, ক্ষুধাহীনতা, অজীর্ণ, হজম শক্তি দুর্বল হয়ে যায়, মাথা ঘোরা, শির ঘূর্ণন, কাজে অনিচ্ছা, ক্লান্তি বোধ, এই ধরনের লক্ষণগুলো দেখা দিয়ে থাকে। হয়তো লক্ষণগুলো অন্যরকম বোঝাই যাচ্ছে না, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে পরে দেখা গেল যে একই নেফ্রাইটিস।
আচ্ছা, রোগ নির্ণয় যদি করতে চাই আমরা, ডায়াগনোসিস করতে চাইলে এটা খুব বেশি ইয়ের প্রয়োজন পড়ে না। সাধারণত যদি আমরা ইউরিন টেস্ট করি তাহলে ইউরিন টেস্টেই আমরা এই রোগটি নির্ণয় করতে পারি বা ধরা পড়ে। ব্লাড টেস্টে আমরা ইনফ্লামেশন আছে বা কোথাও আছে কিনা সিবিসি করলে সেটা বোঝা যাবে। তাছাড়া ইউরিন টেস্ট করলেই আমরা পরীক্ষা করতে পারি। এছাড়া সুগার পরীক্ষা করা যেতে পারে। আবার প্রস্রাবে অ্যালবুমিন, ফসফেট এই পরীক্ষাগুলো করলেও অনেক সময় এই বিষয়টা ধরা পড়ে। যদি আমরা পরীক্ষা করতে চাই তবে এই পরীক্ষাগুলো করতে পারে। তবে এর ভাবি ফল ওই যে বললাম যে সঠিকভাবে চিকিৎসা করলে তরুণ অবস্থায় ঠান্ডা থেকে দূরে রাখা বা যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে রোগী সহজেই ভালো হওয়া সম্ভব। আর যদি দেখা যাচ্ছে যে না, ক্রনিক অবস্থা হয়ে গেছে তাহলে অনেক সাবধানতার সাথেই আমাদের চিকিৎসা করতে হবে। সাবধানভাবে চিকিৎসা না করলে রোগীর অবস্থা মারাত্মক খারাপ হয়ে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আনুষঙ্গিক চিকিৎসা যদি আমরা বলি যে রোগীকে আসলে আনুষঙ্গিক কি কি চিকিৎসা দেব, তো রোগীকে অবশ্যই বেড রেস্ট দিতে হবে। রোগীকে অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। রোগীকে সহজ পাচ্য খাবার খেতে হবে। পানি অনেক বেশি খাওয়া যাবে না। আমাদের একটা আছে কিডনি রোগী বা অমুক রোগী ইচ্ছা মতো পানি খাও, আসলে তা করা যাবে না। তাহলে কিডনির উপরে চাপ পড়ে। আর যদি পানি না খায় তাহলে কিডনির উপরে চাপ পড়ে। আমাদের একটা জিনিস ভালো করে জেনে রাখতে হবে যে আপনার পরিমিত পানি ধরেন 2-2.5 লিটার বা 3 লিটার। মানে ডাক্তাররা যখন এই রুগীদের অবস্থা বুঝে একটা নির্দিষ্ট পরিমাণ পার ডে বা রুগীর ওয়েট, হাইট মানে উচ্চতা, তার স্বাস্থ্য সবকিছুর উপর নির্ণয় করে একটা নির্দিষ্ট পরিমাণে এই পানির কথা বলে দেন। ওই পরিমাণেই তার পানি গ্রহণ করা উচিত। এর বেশি পানি গ্রহণ করলে সমস্যা হবে, সেই ক্ষেত্রেও কিডনির উপরে চাপ পড়বে। আর যদি এর কম পানি গ্রহণ করা হয় তাহলে কিডনির সমস্যা হতে পারে। যার কারণেই এই বিষয়টা খুব ভালোভাবে, আর অতিরিক্ত পানির কারণে ওই যে পা ফুলে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, চোখের পাতার নিচে ফুলে যেতে পারে, শরীরের সমস্ত শরীরে পানি এসে এসে যেতে পারে, পেটে পানি এসে যেতে পারে। এটা একটাই। আর খাওয়া দাওয়া সাধারণত খুব সহজে যেটা হজম হয় তার মধ্যে দুধ একটা উত্তম খাদ্য। তারপরে আপনার বার্লি, তারপর শতমূলি, ঢেঁড়স, মূলা এই জাতীয় খাবারগুলো খাওয়া যাবে। তবে অধিক পটাশিয়াম জাতীয় খাবার, আলু, পটল, কাঁচা কলা, ডুমুর, ঝিঙে, রুটি, ডাল, ভাত এগুলি দেওয়া যাবে সহজে খাওয়ার জন্য। তবে কোনো অবস্থাতেই মানে অধিক মাংস, মাছ, কাঁকড়া বা যে খাবারগুলো খুব বেশি অ্যালার্জি আছে এই ধরনের খাবার নিষেধ করে দিতে হবে। এবার আসা যাক, যদি আমরা হোমিও ওষুধ দিতে চাই তাহলে কি ওষুধ আমরা অ্যাপ্লাই করব। এই রুগীদের ক্ষেত্রে অ্যাপিসমেল অ্যাপ্লাই করা যেতে পারে। 6, 30 বা 200 শক্তি। চোখের নিচে যদি ফুলা থাকে সেটা পিঙ্ক রং হয় এবং অ্যাপিসের অন্যান্য হুল ফুটানো ব্যথা থাকে। আমি মানে সমস্ত লক্ষণগুলো এখানে বলছি না, শুধু মানে কিছু হিংস দিয়ে যাচ্ছি। তো তাহলে অ্যাপিসমেল ব্যবহার করা যেতে পারে, আর্সেনিক ব্যবহার করা যেতে পারে। এই রোগীগুলা যদি দেখা যাচ্ছে যে তো দেখা যাচ্ছে যে অস্থিরতা থাকে, পিপাসা থাকে, জ্বালাপোড়া থাকে, তাহলে আর্সেনিক অ্যালবাম দেওয়া যেতে পারে। মানে প্রত্যেকটা ওষুধের তার লক্ষণ আছে, সেই লক্ষণের সাথে যখন রোগীর মিলে যাবে তখন সেই রোগী ওষুধটাই ওই রোগীর জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন বা ওইটাই রিমেডি। অরাম মেড দেওয়া যেতে পারে তরুণ অথবা পুরাতন নেফ্রাইটিসে। ক্যান্থারিস দেওয়া যেতে পারে যদি প্রস্রাবে মারাত্মক জ্বালাপোড়া থাকে, তাহলে এটা একটা ভালো ওষুধ। এরপরে ক্যালকেরিয়া কাপ যদি বৃদ্ধ বয়সে হয় অথবা মোটা সোটা থলথলে ডিম খাওয়ার মানে প্রবণতা থাকে। ক্যানাবিস স্যাটাইভা যদি এটা দেয়া যেতে পারে। এর মানে দেখা যাচ্ছে যে এরপর ডিজিটালিস রোগী যদি দেখা যাচ্ছে যে খুব ধীরস্থির বা কি বলবো যে ডিজিটালিসের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি যদি থাকে তাহলে ওপিয়াম দেওয়া যেতে পারে। এরপরে হিপার সালফ এই রোগীর জন্য ভালো মেডিসিন। এরপরে মার্ক, পর,
টেরিবেনথিনাম, যদি ওই যে টয়লেটের সাথে পায়খানা যায় মানে রক্ত যায় তাহলে মার্কর দেওয়া যেতে পারে। টেরিবেনথিনাম কোন তরুণ পীড়ায় ভোগের পর যদি নেফ্রাইটিস মানে তরুণ রোগ হয়েছে তারপর নেফ্রাইটিস হয়েছে সেই ক্ষেত্রে ভালো। ফসফরাস, প্রস্রাব অল্প পরিমাণ অন্ড্রোলালা মানে অ্যালবুমিন যদি থাকে, প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যালবুমিন নিঃসরণ হয় সেই ক্ষেত্রে অ্যাকোনাইট রোগের একদম প্রথম অবস্থায় যদি দেখা যায় তাহলে আমরা অ্যাকোনাইট দিতে পারি। এরপরে বেলেডোনা দেওয়া যেতে পারে, কারণ প্রত্যেকটা প্রদাহিক অবস্থায় যদি বেলের লক্ষণগুলো মিলে যায় তাহলে আমরা সেখানে বেলেডোনা দিতে পারি। হেলিবোরাস, লাইকোপোডিয়াম ডান পাশের যদি কিডনিতে আক্রান্ত হয়, তারপরে পালসেটিলা রোগীর স্বভাব অভিমানী, পরিবর্তনশীল মেজাজ বা সবকিছুতে পরিবর্তনশীলতা থাকে। নেপটাম সালফ দিতে পারি। অ্যাসিড নাইট, অ্যাসিড বেনজুইক যদি দেখা যাচ্ছে অ্যাসিড নাইট হচ্ছে যে অ্যাসিড বেনজুইক অ্যাসিড গ্রুপের মেডিসিনগুলোর প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে, বিশেষ করে অ্যাসিড বেনজুইকে ফেনা তৈরি হয়। আর অ্যাসিড নাইটে দেখা যায় ঠোঁটের দুই পাশে ফেটে যায়, রক্ত পড়ার প্রবণতা থাকে। অরামেড দেওয়া যেতে পারে পারদ বা সিফিলিস দোষী ব্যক্তিদের ক্ষেত্রে। গ্রাফাইটিস দেওয়া যেতে পারে। এছাড়া প্লাম্বাম মেড যাদের টয়লেট মারাত্মক কষা হয়ে এই ধরনের ক্ষেত্রে আমরা দিতে পারি। অ্যাসিড ফস দিতে পারি যারা অতিরিক্ত স্বপ্ন দোষ বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা ভোগ করার কারণে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়। এছাড়াও ম্যাডোরিনাম, কলচিকাম, ল্যাকেসিস আরো অনেক মেডিসিন আছে, এই মেডিসিনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের নেফ্রাইটিসের মোটামুটি একটাই। তো এর লক্ষণ, পরবর্তী করণীয়। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম আসলে কি? নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে গ্লোমেরুলাসের প্রদাহিত কারণে যখন মূত্রের সাথে রক্ত নিঃসরণ হয় তখন তাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। রক্তে নাইট্রোজেন যুক্ত পদার্থ যুক্ত থাকে, মূত্র স্বল্প থাকে, মৃদু থাকে, মাঝারি এবং সাথে উচ্চ রক্তচাপ যদি বিদ্যমান থাকে তখন আমরা নেফ্রোটিক সিনড্রোম বলে থাকি। এটা হচ্ছে ওই নেফ্রনের একটা অবস্থা, এর সাথে সম্পর্কযুক্ত। তো সেই কথাটা বললাম। এবং এর ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণ যদি মূত্রের সাথে রক্ত যাওয়া, স্বল্প মূত্র, উচ্চ রক্তচাপ এবং শোথ বা ইডিমা থাকবে। কারণ হচ্ছে সংক্রমণ ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নিমোকক্কাস, ভাইরাস যেমন হেপাটাইটিস বি, সি, এইচআইভি এ ধরনের আক্রমণেও হয়। ন্যাপ্রোপ্যাথি এবং কিছু আছে অজানা কারণ, সঠিক কারণ জানা যায় না। আচ্ছা, এর জটিলতার কথা যদি ধরি, তীব্র রেনাল ফেলিওর হতে পারে, ক্যালসিয়াম আধিক্য হতে পারে, মেটাবলিজম অ্যাসিডোসিস, নাইট্রোজেনের মাত্রা হ্রাস পাওয়া, এই ধরনের সমস্যাগুলো বা জটিলতা এই ধরনের আরো, এবং হার্টের লেফট ভেন্ট্রিকলে ফেলিওর হতে পারে। এই লক্ষণগুলো আমরা মানে এই ধরনের সমস্যা বা জটিলতা আমরা দেখা দেয়। এর যদি বলি যে উপদেশ বা খাওয়া দাওয়া উপদেশ একই রকম, নেফ্রাইটিসের যেই উপদেশগুলো আমরা দিব এই ক্ষেত্রে ঠিক একই রকম, বেড রেস্ট দিব, সহজপাচ্য খাবার খেতে দিব। মানে এই লক্ষণগুলো প্রায় কাছাকাছি, দুটোই নেফ্রনের তো কিডনির সমস্যা, যার কারণে আমরা এই লক্ষণগুলো এটাকে আলাদা করে দিব না। এখানে এখন যে আমি ছবিটা এনেছি এই ছবিটার মধ্যে কিন্তু সুন্দর করে পার্ট অফ দি নেফ্রন, এইখানে কিডনির ছবি আছে, কিডনি বড় করে। এই যে নেফ্রনটা কি এখানে খুব সুন্দর করে একটা মানে সুন্দর একটা নেফ্রনের গঠন দেয়া আছে। এই এখানে কিভাবে ফিল্টার হয় সেই চিত্রটা দেয়া আছে। প্রথমে এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দিয়ে আর্টারি ব্লাডটা প্রথমে কি হয়, এই
গ্লোমেরুলাসে চলে আসে এবং সেখানে ফিল্টার হয়ে প্রয়োজনীয় উপাদানটা আবার ওই যে আরেকটা তীর চিহ্ন দেখতেছেন না, ব্লাড আউট, ফিল্টারেড ব্লাড আউট, ওই দিক দিয়ে বের হয়ে যায় প্রয়োজনীয় উপাদান। আর অপ্রয়োজনীয় উপাদানটা এই টিউবুলস দিয়ে এই যে ইউরিন আউট লেখা আছে না, এই দিক দিয়ে ঘুরে বের হয়ে এটা ইউরেথ্রারে আসে, ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডার, তারপরে ইউরেথ্রাতে চলে যায়। এখানে একটা সুন্দর স্ট্রাকচার বা গঠন কাঠামো দেয়া আছে, নেফ্রনের গঠন কাঠামো দেয়া আছে, একটা ওয়ান বা একক নেফ্রন কেমন এবং সে কিভাবে কাজ করে সেই ডায়াগ্রাম বা চিত্রটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ম্যাডাম বলতে পারবেন কিভাবে, এই ছবিটা দেখে একটু বলেন তো কিভাবে হয়? প্রথমে ব্লাড ছবিটা আসে। স্যার, হ্যাঁ, ছবিটা এখন একটু দেখতে পাচ্ছি না স্যার। জি। স্যার এখন দেখা যাচ্ছে, মানে ছবিটা আসছে আর যাচ্ছে, মানে ও, না সব এটা সময়। আচ্ছা, এটা হতে পারে যে ওই যে কি বলবো যে নেটওয়ার্কের কোনো প্রবলেমের জন্য, নেট খুব ভালো না হলে এরকম অসুবিধা হয়। আমার এখানেও হতে পারে বা আপনার এখানে। এখন দেখে এখন ছবি দেখতে পাচ্ছেন না? না স্যার এখন দেখা যাচ্ছে না, মানে আসছে আর এখন আবার দেখতে পাচ্ছি, আচ্ছা আবার দেখ, চলে গেছে, এখন এখন আচ্ছা, যাচ্ছে আর আসছে। এরকম হলে তো অসুবিধা হতে পারে, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এখন এখন ঠিক আছে, ফিক্সড আছে। জি স্যার এখন আসছে। আচ্ছা, এখন দেখে একটু বলেন তো, বলতে পারবেন? মানে যে ব্লাড প্রথমে হ্যাঁ, গ্লোমেরুলার গ্লোমেরুলাসে আসে, এখানে আসছে, ফিল্টার হয়ে মানে ফিল্টার প্রয়োজনীয় উপাদানগুলো আবার ব্লাডে চলে যায় এবং আর অপ্রয়োজনীয় উপাদানটা টিবিউল দিয়ে ব্লাড হুম, সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। না, হ্যাঁ হ্যাঁ, সারা দেহে রক্তে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু অপ্রয়োজনীয় উপাদানটাই ওই যে টিউবিউল দিয়ে কি হচ্ছে ইউরিন হিসেবে। দিয়ে বের হয়ে এই ইউরিন, মানে ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে ইউরেথ্রা দিয়ে। জি জি জি, হ্যাঁ এইটাই মূল কাজটা, বুঝলে এই ছবিটা বুঝলেই আসলে সব বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাই মানে বোঝার এটাই। এই যে এখানে কিডনি আছে, কিডনির মনে করেন যে আউটপুট ইনপুট ওইটা এর আগে ছবিগুলো দেখেছি। এই যে সুস্থ ওই যে নেফ্রন কেমন, অসুস্থ নেফ্রন কেমন, নেফ্রাইটিস হলে কেমন হয়, এখানে হেলদি বা সুস্থ নেফ্রনের একটা ছবি দেয়া আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অসুস্থ বা মানে এই যে এখন দেখা যাচ্ছে ম্যাডাম। জি স্যার যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো আছে, একটা হেলদি নেফ্রন কেমন থাকে সে কিভাবে ফিল্টার করে, আর মানে অসুস্থ হয়ে গেলে এই যে একটু সাদা সাদা দেখাচ্ছে, মানে এটা আসলে অনেক ক্ষুদ্র জিনিস তো, ওই প্রদাহটা বোঝানোর জন্য এখানে এভাবে ছবিটা দেখিয়েছে বা দেখানো হয়েছে। এই যে নেফ্রাইটিস, দেখেন এই সুস্থটা মানে যে আমাদের বাম পাশে যেটা আছে সেটা একটা কালার, আর এই পাশে লালচে লালচে মানে ইনফ্লামেশন বা প্রদাহ হয়েছে, নেফ্রাইটিস হয়েছে, এই জন্য এই কিডনিটা এমন দেখাচ্ছে। এই যে মানুষের পেটের ভিতরে কেমন থাকে সেই জিনিসটাই। আচ্ছা, তো আমরা তো মোটামুটি শেষ করে ফেললাম দুটো বিষয়। তো এখন কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু বোঝার আছে? যদি থাকে তাহলে বলতে পারেন।